চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু মাধ্যমিক পরীক্ষা খুব সামনেই, তাই আজকে আমি মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের সমাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সমাস, যে সমাসগুলি এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেই রকম 20টি সমাস আজকে আমি ব্যাস বাক্য সহ তোমাদের সামনে ভেঙে দেব। এবং এই সমাসগুলি তোমরা ভালোভাবে অনুশীলন করে নাও। আশা করি তোমরা এই সমাসগুলি থেকে একটা দুটো কমন পেয়ে যাবে, এটা কিন্তু বলাই যায়। তাই বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই এই সমাসগুলি খাতায় লিখে অনুশীলন করবে এবং বারবার প্র্যাকটিস করবে। আর আলোচনায় যাবার আগে আমি তোমাদের সঙ্গে একটি কথা বলবো, যেটি হলো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা ভিডিওটি দেখতে পায়। আর যারা ভিডিওটি দেখছো অথচ লাইক, কমেন্টস এবং শেয়ার করছো না, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং একটি শেয়ার করো, যাতে আমি নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আজকে আমি যে অধ্যায় দুটি থেকে, তোমাদের বাংলা বিষয়ের যে অধ্যায় দুটি থেকে সমাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বেছে নিয়েছি, মানে যেসব গুরুত্বপূর্ণ সমাসগুলি বেছে নিয়েছি সেটি হলো অভিষেক এবং হারিয়ে যাওয়া কালিকলম। অভিষেক কবিতাটির রচয়িতা আমরা সবাই জানি মাইকেল মধুসূদন দত্ত, এবং হারিয়ে যাওয়া কালিকলম যে প্রবন্ধ আছে সেটির রচয়িতা আমরা সকলেই জানি শ্রীপান্ত ওরফে নিখিল সরকার। তাহলে তোমার আমরা চলে যাই আলোচনায়, তারপরে বিস্তারিতভাবে কিছু কথা বলবো। দেখো, আজকে যে সমাসটি প্রথমে দেয়া আছে সেটি হচ্ছে কাল সমরে। কাল সমরে কী হবে? কাল রূপ সমরে, অর্থাৎ রূপক কর্মধারয় সমাস। কালের সঙ্গে সমর, সমর মানে যুদ্ধ, তাহলে কালের সঙ্গে সমরের একটা কি মানে মানে এমন কল্পনা করা হয়েছে, অভেদ কল্পনা করা হয়েছে। রূপক কর্মধারয় মানে কি? উপমেয় এবং উপমানের মধ্যে তো অভেদ কল্পনা করা হয়। তাহলে কাল মানে যদি সময় হয়, আর তোমার এধারে সমর মানে যদি যুদ্ধ হয়, তাহলে সময়ের সঙ্গে যুদ্ধের একটা অভেদ সম্পর্ক করা আছে, কাল সমর বা খারাপ সময়, এটাকেও কাল বলে। তাহলে তোমার উপমেয় এবং উপমানের মধ্যে কী করা হয়েছে? অভেদ কল্পনা করা হয়েছে, তাই এটি রূপক কর্মধারয় সমাস হয়েছে। 2 নম্বর প্রশ্নে চলে এসো। কী দিয়েছে? রত্নাকর। কর, রত্নাকর। রত্নাকর কাকে বলা হয়? তাহলে কি বলছে? রত্নাকর সময় ব্যাস বাক্য করলে কি হবে? রত্নের আকর। আকর মানে কি? আকর মানে হচ্ছে খনি। তাহলে কি বলছে? রত্নের আকর। তাহলে রত্নের আকর কোথায়? রত্নের খনিটা কোথায় আছে? সমুদ্রের নিচে আছে। তাহলে দেখো, সমুদ্রকে বলা হয় রত্নাকর। এরপরে ধরো আমি তোমার যদি আমি ব্যাস বাক্য করে দিলাম, এরপরে যদি সমাসটা নির্ণয় করি, তাহলে কী হবে? রত্নের এর আছে, তাহলে বিভক্তি আছে যেহেতু, তাহলে সম্বন্ধ তৎপুরুষ সমাস হয়ে যাবে। তাই আমি রত্নাকর সমাসটি যদি ব্যাস বাক্য সহ সমাস করতে বলে, সমাসবদ্ধ পদটি, তখন তোমরা কি বলবে? করবে রত্নের আকর সম্বন্ধ তৎপুরুষ সমাস। চলো 3 নম্বর প্রশ্নে চলে যাই। কী দেওয়া আছে? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ সমাস কী হবে? ইন্দ্রজিৎটা সমাসবদ্ধ পদ, তাহলে কীভাবে করবে? যে ইন্দ্রকে জয় করেছেন যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস। তাহলে ইন্দ্রকে জয় করেছেন যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস। এখানে অনেকে করে ইন্দ্রকে জয় করেছেন যিনি, তাও হবে, কোনো অসুবিধা নেই। যে বা যিনি না দিলেও কোনো অসুবিধা নেই, তুমি যদি না দাও তাও কিন্তু নাম্বার পাবে যেটা। তাহলে কি বলছে? ইন্দ্রকে জয় করেছেন যিনি বা যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস। চলে এসো 4 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে দেখা যাক। 4 নম্বর প্রশ্নে আছে সীতাপতি। সীতাপতি, সীতাপতি কী হবে? সীতার প্রতি। সীতার প্রতি কে? রামচন্দ্র। তাহলে সীতার প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস। এই যে সীতার র আছে, দেখো সীতা তো মেন শব্দ, তাহলে রটা বিভক্তি, তাহলে সীতার প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস। 5 নম্বর প্রশ্নে চলে এসো। কী দেওয়া আছে দেখো? গিরি সিংহ। গিরি মানে পাহাড়, আর সিংহ মানে যেটা সব থেকে উঁচু জায়গাটা পাহাড়ের। তাহলে কি? গিরির সিংহ। গিরির সিংহ, তাহলে হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। গিরির সিংহ সম্বন্ধ তৎপুরুষ সমাস। 6 নম্বর প্রশ্নে চলে এসো। কী দিচ্ছে? দীননাথ। দীননাথ, দীননাথ কাকে বলা হয়? সূর্যকে বলা হয় না দীননাথ? তাহলে দিনের নাথ,
তাহলে দিনের নাথ, নাথ সম্বন্ধ তৎপুরুষ সমাস। যে দিনের আছে দেখো, তাহলে আমার দিন এর আছে, এর বিভক্তি, তাহলে যে সম্বন্ধ তৎপুরুষ সমাস। 7 নম্বর প্রশ্নে চলে এসো, কী দেওয়া আছে দেখা যাক। বজ্রাঘাতে, বজ্রাঘাতে কি বজ্রের আঘাত সমান বজ্রাঘাত, তাহলে বজ্রের আঘাতে সম্বন্ধ তৎপুরুষ সমাস। বজ্রের আঘাতে সম্বন্ধ তৎপুরুষ সমাস, তাহলে বজ্রাঘাতে কি হবে, বজ্রের আঘাতে সম্বন্ধ তৎপুরুষ সমাস। 8 নম্বর প্রশ্নে চলে এসো, কি দেওয়া আছে দেখি। দশা ননাত্তজ, দশা ননাত্তজ, আত্মজ আর আত্মজা, এটাকে বুঝে নাও, আত্মজ আর আত্মজা। তাহলে দশা, এটা ভুল হয়ে গেছে গো বানানটা, দশা ননের আত্মজ, হ্যাঁ দশা ননের হয়ে গেছে, এটা দশা নরের ন, দশা ননের আত্মজ, সেটা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস, ওই শেষের দন্তনাটা র হয়ে যাবে। দশা ননের আত্মজ সম্বন্ধ তৎপুরুষ সমাস। 9 নম্বর প্রশ্নে চলে এসো। সসৈন্য কী হবে, সসৈন্য, সৈন্যের সহিত বর্তমান, সসৈন্য কী হবে, সৈন্যের সহিত বর্তমান, এই যে বর্তমান সহিত আছে, তাহলে সহার্থক বহুব্রী সমাস। তাহলে সসৈন্য সমাসবদ্ধ পদটি সমাস নির্ণয় করলে কী হবে না, সৈন্যের সহিত বর্তমান, সহার্থক বহুব্রীহি সমাস। আচ্ছা 10 নম্বর প্রশ্নে চলে যাও। 10 নম্বর প্রশ্নে কি দিয়েছে, সমূলে, সমূলে যে দন্তস্ব আছে, তাহলে কী হবে, মূলের সহিত বর্তমান সহার্থক বহুব্রী সমাস। তাহলে মূলের সহিত বর্তমান সহার্থক বহুব্রী সমাস। 11 নম্বর প্রশ্নে চলে এসো। গৃহস্থ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। কি হবে, গৃহে থাকে যে, গৃহস্থ কি হবে, গৃহে থাকে যে, উপপদ তৎপুরুষ সমাস। তাহলে গৃহস্থ কি হবে, উপপদ তৎপুরুষ সমাস হবে, ব্যাস বাক্যটা কী হবে, গৃহে থাকে যে, যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস। তারপরে থা ধাতু আছে। এবারে দেখো ছোটো খাটো, 12 নম্বর সমাসবদ্ধ পদটি কি দেওয়া আছে, ছোটো খাটো, ছোট ও খাটো দ্বন্দ্ব সমাস। তাহলে ছোটো খাটোটা কী হচ্ছে, ছোট ও খাটো দ্বন্দ্ব সমাস। 13 নম্বর প্রশ্নে চলে এসো, কী দেওয়া আছে দেখো। ত্রিফলা, ত্রিফলা, ত্রি তরফলাসি ত্রি করলে ব্র্যাকেটে লিখে দিলে 3, তাহলে ত্রি ব্র্যাকেটে 3 ফলের সমাহার, ত্রি ব্র্যাকেটে 3 ফলের সমাহার, সমাহার দিগো। ত্রিফলাটা তাহলে কী হলো, ত্রি ব্র্যাকেটে 3 ফলের সমাহার, সমাহার দিগো। 14 নম্বর প্রশ্ন চলে এসো। বন, বনপ্রান্ত, তাহলে কী হচ্ছে, বনের প্রান্ত সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে বনপ্রান্ত কী হলো, বনের প্রান্ত সম্বন্ধ তৎপুরুষ সমাস। 15 নম্বর প্রশ্ন চলে এসো, কী দিয়েছে দেখো। কলা পাতা, কলা গাছের পাতা, কলা পাতা সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য করলে কী হবে, কলা গাছের পাতা কী হচ্ছে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে কলা পাতাটা কী হচ্ছে, কলা গাছের পাতা। তাহলে দেখো ওই গাছেরটা উঠে যাচ্ছে, তাহলে মাঝের পদটা লোপ পেয়ে যাচ্ছে, তাহলে কী হচ্ছে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে কলা পাতাটা কী হচ্ছে, কলা গাছের পাতা, এই গাছের যে মাঝের পদটা আছে সেটা লোপ পেয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 16 নম্বর প্রশ্নে চলে এসো। অমঙ্গল, অমঙ্গলটা কী হবে, অটা নয় অর্থে ব্যবহার করা হয়, তাহলে নয় মঙ্গল নং তৎপুরুষ সমাস। তাহলে 16 দাগে কী আছে, অমঙ্গল, অমঙ্গলটাকে যদি আমি সমাসবদ্ধ পদটিকে ভেঙে দিই, তাহলে কী হবে, নয় মঙ্গল, অটা যেহেতু নয় অর্থে প্রযুক্ত, তাহলে নয় মঙ্গল নং তৎপুরুষ সমাস। তারপরে 17 নম্বর প্রশ্নে চলে এসো। লিপিকর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। লিপিকর কী হচ্ছে, লিপি করেন যিনি বা লিপি করেন যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস। এখানে ধাতু আছে, হ্যাঁ কর ধাতু, তাহলে লিপি করেন যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস। তাহলে লিপিকরটা কী হলো, লিপি করেন যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস। 18 নম্বর প্রশ্নে চলে এসো। হাত ছাড়া, হাত ছাড়া, আমার টাকাটা হাত ছাড়া হয়ে গেল বলে না, তাহলে কী হচ্ছে, হাত থেকে ছাড়া বা হাত হইতে ছাড়া, তোমরা থেকেটাই করবে, হাত থেকে ছাড়া। তাহলে থেকে আছে, হইতে থেকে চেয়ে, এটা হলে কি হয়, উপাদান, উপাদান কারক। তাহলে এইখানে কি হয়ে যাবে, উপাদান তৎপুরুষ, যেহেতু আমার কারকের একটা আছে তো তোমার কর্ম তৎপুরুষ, তারপরে তোমার অধিকরণ তৎপুরুষ, উপাদান তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, এগুলো সবই তো আছে, তাহলে এটা হয়ে যাবে উপাদান তৎপুরুষ সমাস। তাহলে হাত ছাড়া, হাত থেকে ছাড়া, উপাদান তৎপুরুষ সমাস। 19 নম্বর প্রশ্নে চলে এসো। অধীশ্বর, তাহলে কী বলছে, অধীশ্বর, হ্যাঁ অধীর ঈশ্বর, অধীর ঈশ্বর। আচ্ছা এটা লিখিয়ে দিলে ভালো হতো। অধি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী,
আর ঈশ্বর মানে জানো, সে মানে পৃথিবীর পালনকর্তা, বা সে যিনি পৃথিবীকে রক্ষা করছে সেই ঈশ্বর। তাহলে অধীর ঈশ্বর, অধীশ্বর। তাহলে কি হলো? সম্বন্ধ তৎপুরুষ সমাস। অধীশ্বর কি হলো? অধীর ঈশ্বর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। 20 নম্বর প্রশ্ন চলে আসো। বিখ্যাত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। আমি আরেকবার বলে দিচ্ছি, বিখ্যাত সমাসবদ্ধ পদটি এই যে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা হতে যাচ্ছে, সেটিতে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তবু আরেকবার বলে দেবো, আগে এটা বিশ্লেষণ করে দিই। তাহলে 20 নম্বর পদটি কী আছে দেখো, সমাসবদ্ধ পদটি, সেটা হচ্ছে বিখ্যাত। বিখ্যাতটা করলে কি হবে না, বিশেষভাবে খ্যাত। এটা আমি ব্যাসবাক্য করছি, দেখো, বিশেষভাবে খ্যাত। এটা উপসর্গ তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে কী হচ্ছে? উপসর্গ তৎপুরুষ সমাস। ওই যে বিটা উপসর্গ আছে না, তাহলে বিশেষভাবে খ্যাত, তাহলে উপসর্গ তৎপুরুষ সমাসের উদাহরণ। আচ্ছা, দেখো কোনগুলো এবছর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে 2025 খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষার জন্য। আমি বারবার বলছি, তবু আরবার বলে দিচ্ছি তোমাদের কাল সমরে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। 1 নম্বর। 2 নম্বর দেখে নাও, রত্নাকর হতে যাচ্ছে, রত্নাকর, রত্নের আকর, কমন পেলেও পেতে পারো, রত্নাকর। 3 নম্বর চলে এসো, ইন্দ্রজিৎ পেতে পারো, ইন্দ্রজিৎ পেতে পারো, ইন্দ্রকে জয় করেছেন যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস, পেতে পারো। 4 নম্বর দেখি কি দিয়েছে, গিরিসিংহ, দীননাথ, দীননাথ। তারপরে চলে আসো, দোসাননাত্তজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। দোসাননাত্তজ, দোসাননাত্তজ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে দশাননের আত্মজ, দশাননের আত্মজ, এটা দন্তন্যটা ভুল আছে, টাইপিং হয়ে গেছে, এটা র হবে, দশাননের আত্মজ। আচ্ছা, তারপরে দেখি কোনটা আছে, তারপরে চলে এসো, গৃহস্থ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গৃহস্থ সমাসবদ্ধ পদটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমরা এটি ভালো করে করে নেবে। তারপরে চলে আসো, ত্রিফলা, 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ত্রিফলা সমাসবদ্ধ পদটি। ত্রিফলা, ব্রেকেটে 3 লিখবে, না লিখলেও কোনো অসুবিধা নেই। ত্রিফলের সমাহার বা ব্রেকেটে 3 ফলের সমাহার, সমাহার দ্বিগু সমাসের উদাহরণ। তাহলে কী বলছে? ত্রিফলা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপরে কি আছে দেখি, তারপরে হচ্ছে কলা পাতা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। কলা পাতা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কলা পাতা সমাসবদ্ধ পদটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি উত্তর হবে? কলা গাছের পাতা। তাহলে গাছেরটা উঠে যাচ্ছে, তার জন্য কলা আর পাতাটা থাকছে, তার জন্য এটা হয়ে যাচ্ছে কি, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, অর্থাৎ মাঝের পদটা লোপ পেয়ে যাচ্ছে। তারপরে দেখি কি ইম্পর্টেন্ট হচ্ছে, লিপিকর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। আমি আরেকবার বলে দিচ্ছি, লিপিকর সমাসবদ্ধ পদটি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটি তোমরা ভালোভাবে করে নাও। লিপিকর, লিপি করে যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস। আরেকবার শুনে নাও, লিপিকর, লিপি করে যে বা যিনি, উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, 18 নম্বর দেখি কি দিচ্ছে। আচ্ছা, বিখ্যাত, অধীশ্বরটা, অধীশ্বর, এটা কিন্তু হারিজা কালিকলম থেকে আছে। তোমরা বুঝতে পারছো কোন জায়গাটাকে আমি কোন জায়গার কথা বলার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পেরে গেছো যে কোন জায়গার থেকে বলা হয়েছে এবং কোন প্রসঙ্গে অধীশ্বর শব্দটা এসেছে। অধীশ্বর, অধীর ঈশ্বর, অধি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, অধীর অর্থাৎ পৃথিবীর ঈশ্বর। তাহলে এটা হচ্ছে, যেহেতু অধীর হয়ে গেছে মানে তাহলে এটা কী হচ্ছে? সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। আর তোমার একটা বিখ্যাতটিও তোমরা করে নেবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। এই বিখ্যাত সমাসবদ্ধ পদটিও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি হচ্ছে? বিশেষভাবে খ্যাত, উপসর্গ তৎপুরুষ সমাস। এইটিও তোমরা করে নেবে। আমি তোমাদের আরেকটি কথা বলবো, আমি 2টি চ্যাপ্টার থেকে করে দিলাম, আর বাদবাকি যে চ্যাপ্টারগুলো থাকছে সেগুলো শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো তোমাদের। একটু ধৈর্য ধরো, কারণ একে একে লিখতে হচ্ছে, যত লেখা হলেই তোমাদের সামনে আমি এই সমাসগুলো দিয়ে দেবো। আজকে যেমন আমি দিয়ে দিলাম অভিষেক এবং
হারিয়ে যাওয়া কালিকলম। পরের দিনে হয়তো দেখবে আরেকটা দিলাম জ্ঞানচক্ষুর সঙ্গে প্রলয় উল্লাস দিয়ে দিলাম। সেরকমভাবে আস্তে আস্তে করে আমি যতগুলো সমাস আছে ইম্পর্ট্যান্ট যে সমাসগুলো সেগুলো আমরা তুলে দেবো। তবে তোমরা আমার চ্যানেলটির সাথে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তবেই আমি যে নতুন ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা সেগুলো দেখতে পাবে এবং পরীক্ষার জন্য পুরোপুরি নিজেকে তৈরি করতে পারবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরের দিনে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।